গল্প করুন আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজকে ৮ম পর্ব। অনেকদিন পর সুরাইয়াকে খুব আনন্দিত মনে হচ্ছে। তিনি পান খেয়েছেন। পান খাবার কারণে ঠোঁট লাল হয়ে আছে, মুখ হাসি হাসি, চোখ জলজল করছে। চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলেই মানুষের চোখ এরকম জ্বলে। সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরনো ভাড়া বাড়িটা পাওয়া গেছে। আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন, লোক পাঠিয়ে খবর দিয়েছেন। ভাড়া বেশি, আগে যে ভাড়া ছিল তার দ্বিগুণেরও বেশি। তবু সুরাইয়ার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা। বড় টানা বারান্দায় খোলামেলা বাড়ি আজকাল পাওয়াই যায় না। সবাই বড় বাড়িগুলোকে খুব খুপড়ি খুপড়ি বানিয়ে ফেলেছে। শান্তিমতো নিঃশ্বাস নিতে হলেও খানিকটা খোলা জায়গা দরকার। এই ব্যাপারটা শহরবন্দি মানুষরা ভুলে যেতে বসেছে। সুরাইয়া ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো করে সাজাবেন। বারান্দায় ফুলের টব থাকবে, একটা বেতের চেয়ার কিনতে হবে। চেয়ারের গদিটা হবে সবুজ রঙের। চেয়ারের সামনে ছোট্ট কাঠের টেবিল থাকবে। ইমনের বাবা অফিস থেকে ফিরে এসে যেরকম চেয়ারে বসত, অবিকল সেরকম চেয়ার। যে কাঠের টেবিলে চা রাখা হতো সেরকম একটা কাঠের টেবিল। শোবার ঘরের খাট এবং ড্রেসিং টেবিলটা এখনও আছে। খাটটা বেঁধে ছেদে ভাইজান বাড়ির স্টোররুমে রাখা হয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হবে। দেয়ালে যেসব ছবি টানানো ছিল তার সব কটাই আছে। তিনি খবরের কাগজে মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন। ছবিগুলো বের করে দেয়ালে লাগাতে হবে। নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে। বালতিটা থাকবে বারান্দা থেকে উঠানে নামার সিঁড়ির গোড়ায়। বালতির কাছে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল রাখতে হবে। ইমনের বাবা অফিস থেকে ফিরেই স্পঞ্জের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালত। বাসনকোসনগুলো আগের মতো কিনতে পারলে ভালো হতো। কি বাসন ছিল সুরাইয়ার মনে আছে। চীনামাটির থালাগুলো ছিল নীল বর্ডার দেয়া। আজকাল কি এরকম থালা পাওয়া যায়? খুঁজতে হবে। খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস ঢাকা শহরে নেই। পর্দা কিনতে হবে। জানালার হালকা গোলাপি কালারের এক পর্দা ছিল, ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না। থাকলে ডিজাইন মিলিয়ে পর্দা পাওয়া কঠিন হতো। সুরাইয়া ঠিক করলেন মুন্নিকে নিয়ে বের হবেন। সারাদিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন। ইমনকে নিয়ে বের হতে পারলে খুব ভালো হতো, কিন্তু ইমন তার সঙ্গে যাবে না। আজ সুরাইয়ার ভাগ্যটা অসম্ভব ভালো। মুন্নিকে নিয়ে বের হবার কথা ভাবতে ভাবতেই মুন্নি চলে এলো। মুন্নি হাসি হাসি মুখে বলল, খালা কেমন আছেন? সুরাইয়া আনন্দিত গলায় বলল, ভালো আছি মা। তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে? অবশ্যই পারব। নতুন বাসায় যাচ্ছি মা। আগে ইমনের বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে কয়েকটা জিনিস কিনব। একটু হয়তো দেরি হবে। হোক দেরি, আমি থাকবো আপনার সঙ্গে, এবং আপনারা যখন নতুন বাড়িতে যাবেন আমিও আপনাদের সঙ্গে চলে যাব। আপনাদের নিশ্চয়ই ঝি লাগবে, লাগবে না? ছি মা, তোমার যে কি কথা! খালা, আমি কিন্তু ঠাট্টা করছি না। আমি এই বাড়িতে থাকতে পারছি না। আপনি যদি আমাকে না নেন, আমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তুমি আমার সঙ্গে থাকবে, কোনো সমস্যা নেই। আপনার ছেলে থাকতে দেবে তো? তাকে আমি খুবই ভয় পাই। তার তাকানোর মধ্যে হেডমাস্টার হেডমাস্টার ভাব আছে কিন্তু। মা, এটা হলো তাদের বংশের ধারা। ইমনের বাবাও এরকম করে তাকাতো। আপনার ভয় করতো না? প্রথম প্রথম ভয় করতো মা। মা, তুমি যাও, কাপড়টা বদলে আসো। চলো আমরা বের হই। আমি এই কাপড়ে বের হব। আপনার কি ধারণা আমার আলনা ভর্তি শাড়ি? আমার 3টা মোটে শাড়ি, তার মধ্যে একটা শাড়ি জাকাতের। বহরে খাটো বলে পড়তে পারি না। মা, তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব। থ্যাংক ইউ খালা। আমাকে কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না। আমি প্রায় ফকিনি হয়ে গেছি। কিছুদিন পর মনে হয় ভিক্ষা শুরু করতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো, আমাকে একটা শাড়ি দেবেন প্লিজ। কি যে অদ্ভুত কথা তুমি বলো! শুনে দুঃখ লাগে, আবার হাসিও লাগে। সুরাইয়া হাসছেন। মেয়েটার সঙ্গে কথা বলতে তার সব সময় ভালো লাগে। আজ অন্য দিনের চেয়েও বেশি ভালো লাগছে। মেয়েটাকে কেন জানি খানিকটা ফর্সাও লাগছে। এর কারণ কি? মুন্নি বলল,
আচ্ছা খালা, একটা কথা জিজ্ঞেস করি, আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করেছে? কি যে বলো মা তুমি, ও পরীক্ষা ড্রপ করার ছেলে? পৃথিবী একদিকে আর তার পরীক্ষা একদিকে। খালা, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না। ও বাসাতেই আছে, দাঁড়াও জিজ্ঞেস করি। আজ থাক খালা, আরেকদিন জিজ্ঞেস করবেন। সুরাইয়া ছেলের ঘরের দিকে রওনা হলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আগে রাতের বেলাতে সে শুধু দরজা বন্ধ করে রাখত, এখন দিনের বেলাতেও দরজা বন্ধ করে রাখে। সুরাইয়া দরজায় ধাক্কা দিতেই ইমন দরজা খুলে দিল। বিরক্ত মুখে বলল, কি চাও? সুরাইয়া হতভম্ব গলায় বললেন, কি চাই মানে? মার সঙ্গে কেউ কি এভাবে কথা বলে? ইমন বলল, আমার প্রচণ্ড মাথা ধরেছে মা, কথা বলতে পারবো না। তুমি কি জন্য এসেছো সেটা বলো। মুন্নি বলছিল তুই কি অনার্স পরীক্ষা ড্রপ দিয়েছিস? সত্যি? হ্যাঁ, সত্যি। আমার সঙ্গে ঠাট্টা করিস না, সত্যি কথা বল। মা, আমি কারো সঙ্গে ঠাট্টা করি না, সত্যি কথাই বলছি, পরীক্ষা ড্রপ দিয়েছি। কেন? পরীক্ষা দিলে ফেল করতাম সেজন্য। তুই ফেল করবি মানে? তুই কি ফেল করার মতো ছেলে? ইমন জবাব দিল না। সুরাইয়া কাঁদো কাঁদো গলায় বললেন, তুই এসব কি বলছিস? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ইমন বলল, আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা, ফেলটুস ছাত্র হয়ে গেছি। তোমার কথা মতো শেষ হয়েছে, এখন দরজাটা বন্ধ করি। ইমন দরজা বন্ধ করে দিল। সুরাইয়া আহত গলায় ডাকলেন, ইমন, ও ইমন। ইমন দরজা খুলল না। সুরাইয়ার পা কাঁপছে, চোখে পানি আসছে, অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে। ইমন কোনো কাণ্ড করে বসবে না তো, সুপ্রভা যেমন করেছিল? না, তিনি ইমনের উপর রাগ করবেন না, তাকে ধমক দেবেন না, কোনো কড়া কথা বলবেন না, তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন। পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেলেই না। তাকে যা বলার ইমনের বাবা এসে বলবেন। ছেলেরা মায়ের চেয়ে বাবাকে বেশি মানে। মানুষটা ফিরে আসার সময় যে হয়েছে তা সুরাইয়া বুঝতে পারছেন। কষ্টের পর সুখ আসে। অনেকগুলো কষ্ট তিনি পার করেছেন, এখন সুখ আসার সময়। আগের বাড়িটা গুছিয়ে নিয়ে বসার পরেই সে আশ্চর্য ঘটনা ঘটবে। দরজায় কড়া নড়বে না, কড়া না, কলিং বেল বাজবে। একবার, দুইবার, তিনবার, থেমে থেমে বেজেই যাবে। তিনি ভাববেন ভিখিরি। ক্লান্তিহীন কলিং বেল একমাত্র ভিখিরেরাই বাজায়। তিনি নিতান্ত বিরক্ত হয়ে দরজা খুলবেন। ভিখিরি না, মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে মানুষটার কোমল গলায় বলবেন, ঘুমিয়ে পড়েছিলে? তিনি বলবেন, না। মানুষটা ঘরে ঢুকতে ঢুকতে বলবে, ইমন কি ঘুমিয়ে পড়েছে? না, জেগে আছে। তুমি এসেছ, ভালো হয়েছে। ইমনকে শাসন করতে হবে। ও কিরকম যেন হয়ে গেছে, পরীক্ষা দিচ্ছে না, দিনরাত দরজা বন্ধ করে বসে থাকে। সিগারেটও ধরেছে, প্রায় তার ঘরে সিগারেটের গন্ধ পাই। বলো কি? আমি খুব চিন্তার ভেতরে ছিলাম, তুমি এসেছ, এখন আর চিন্তা করছি না। সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি, এখন যা চিন্তা করার তুমি করবে। আমি রেস্ট নেব, খাবো দাবো, ঘুমাবো, সিনেমা দেখব। কতদিন হলো গিয়ে সিনেমা হলে দেখি না সিনেমা। তুমি আমাকে নিয়ে যাবে? তিনি চিন্তিত গলায় বললেন, এখন সে কি আর আমার কথা শুনবে? একটা বয়সের পর ছেলেরা বাবা মার কারো কথাই শুনতে চায় না, শুধু স্ত্রীর কথা শুনে। ওকে বিয়ে দিতে হবে। সুরাইয়া আনন্দিত গলায় বলবেন, কি যে মজার কথা তুমি বলো, ইমনের বিয়ে দিয়েছি তো। সে কি, কবে বিয়ে হলো? আজই হয়েছে, আজ বাসর হচ্ছে। আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি। মানুষটা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলবে, ভালো করেছ। বৌমাকে ডাকো, একটু দেখি। সর্বনাশ, এখন ওদেরকে ডাকতে পারবো না, সকালে দেখবে। তুমি বরং তোমার এই বেতের চেয়ারটায় বসো, চা খাবে? বেতের চেয়ারটা এখনো আছে? আশ্চর্য, কতদিনের কথা। আচ্ছা সুরাইয়া, তুমি তো আমাকে দেখে একটু অবাক হওনি। তুমি কি জানতে আজ আমি আসব?
জানতাম। বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে, পা ধুয়ে বসো তো, আমি চা নিয়ে আসছি। ইমন দরজা খুলে বের হয়ে এলো। সে বাইরে কোথাও যাচ্ছে, শার্ট প্যান্ট পরেছে। সুরাইয়া বললেন, কোথায় যাচ্ছিস? ইমন বলল, কোথাও না। সুরাইয়া সহজ গলায় বললেন, ইমন শুন, পরীক্ষা দিচ্ছিস না, এ নিয়ে মন খারাপ করবি না, সামনের বছর দিলেই হবে। আমি মন খারাপ করছি না। তোর কি ফিরতে দেরি হবে? ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা, আমি মুন্নিকে নিয়ে বের হচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। আচ্ছা। আমি কিছু কেনাকাটা করব। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে, বুঝলি মন। বাড়িটা আমি ঠিক আগের মতো করে সাজাবো। তোর বাবা এসে যেন দেখতে পান কিচ্ছু বদলায়নি, সব আগের মতো আছে। তুই তোর বড় মামার বাসা থেকে খাটটা এনে দিবি। এক্ষুনি এনে দিতে হবে? এখন না আনলেও হবে, নতুন বাসায় যেদিন যাব সেদিন এনে দিলেও হবে। যখন বলবে তখন এনে দেব। তুই যাচ্ছিস কোথায়? বললাম তো কোথাও না। এমন হন হন করে বের হয়ে গেল, চাবি না নিয়ে গেল। সুরাইয়া চাবির সঙ্গে নেবার ব্যাপারটা আবারও মনে করিয়ে দেবার সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না। আশ্চর্যের ব্যাপার, যতই দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন। বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সে হঠাৎ করে বলল, ইমন ভাইয়া ভালো আছেন? বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে। ইমনকে দেখে সে হঠাৎ বলল, ইমন ভাইয়া ভালো আছেন? ইমন থমকে দাঁড়িয়ে গেল। মুন্নির মনে হলো এক্ষুনি সে তার দিকে ভ্রু কুঁচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে যাবে। মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল, আমি ভালো আছি। মুন্নি বলল, আপনাকে আমি প্রায়ই দেখি কলাবাগান বাসস্ট্যান্ডের শিশু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছেন, ওখানে যাবেন? কেন? ওই পার্কে একটা পাগলা থাকে, ছুরি নিয়ে মানুষকে তাড়া করে, দুজনকে জখম করেছে, পত্রিকায় উঠেছে। আমি জানি, পাগলটার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার ভয় লাগে না? না। আপনাকে আটকে রাখলাম, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করল। পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়া চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে। ঘণ্টাখানিক চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মনে হতে থাকে, যেন সে এক সময় মানুষ ছিল, এখন গাছ হয়ে গেছে। তার শিকড় চলে যাচ্ছে মাটির গভীরে, শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে। যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে, যখন জ্যোৎস্না নামবে সে তার সারা গায়ে জ্যোৎস্নায় মাখবে। আহ, বৃক্ষের জীবন তো আসলে আনন্দময়। ফাঁসি, যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ড কিছুই হল না। সুবনকে জাজ সাহেব বেকসুর খালাস করে দিলেন। 4 জন সাক্ষীর মধ্যে দুজনই আসেনি, বাকি 2 জন উল্টাপাল্টা কথা বলে সব এলোমেলো করে দিয়েছে। পুলিশের মামলা সাজানো দেখেও বোঝা গেল অত্যন্ত দুর্বল, যথাসময়ে আলামত হাজির হল না। জাজ সাহেব বিরক্ত মুখে রায় লিখলেন, তার চেয়ে বিরক্ত মুখে পড়লেন। সুবনও জাজ সাহেবের মতো বিরক্ত মুখে বের হয়ে এলো। ইমন তাকে নিতে এসেছে, আর কাউকে দেখা যাচ্ছে না। সুবন হাই তুলতে তুলতে বলল, আর কেউ আসে নাই রে? ইমন বলল, না। আজ যে রায় হবে ওরা জানে? জানে। ফুলের মালা এনেছিস? ইমন কিছু বলল না। সুবন সিগারেট ধরাতে ধরাতে বলল, ফুলের মালা গলায় দিয়ে বের হতে পারলে ভালো হতো, নেতা নেতা ভাব চলে আসতো। তোর কাছে টাকা আছে? সামান্য আছে। সামান্যটা কত? রেস্টুরেন্টে বসে চা সিঙ্গারা খাওয়া যাবে? চল, চা সিঙ্গারা খাই। ফ্রিম্যান হয়ে চা সিঙ্গারা খাওয়ার আনন্দ মারাত্মক হবার কথা। চলো যাই। তুই এমন মুখ শুকনা করে রেখেছিস কেন? আমাকে ছেড়ে দিয়েছে বলে তোর কি মন খারাপ? ফাঁসি হলে ভালো হতো। ইমন হাসল। শোভন বলল, খুব ভালো করে গোসল করতে হবে, গরম পানি ঢেলে হেভি গোসল। কিছু জামা কাপড় দরকার। চা খেয়ে নাপিতের দোকানে চুল কাটাবো, মাথা কামিয়ে কোজাক হয়ে যাব।
আচ্ছা, দিনের বেলা কি কেউ কোনো ডেন্টিস্টের দোকান খোলা থাকে? প্রচণ্ড দাঁতে ব্যথা, একবার যখন শুরু হয় কাটা মুরগির মতো ছটফট করি। এখনো ব্যথা আছে? না, তবে শুরু হবে। শুরু হবার আগে দাঁতের গোড়া শিরশির করে, এখন করছে। ছাড়া পেয়ে তোমার ভালো লাগছে? লাগছে। আমি তো ভেবেছিলাম ফাঁসি টাসি নাকি কি হয়ে যায়। বাহ, বাইরে তো বেশ ঠান্ডা। এখন কি শীতকাল নাকি? বাংলা মাসের নাম কি? কার্তিক মাস। তোমার কি দিন তারিখের হিসেব নেই? না। কতদিন হাজত খাটলে সেটা মনে আছে? হ্যাঁ, তা মনে আছে। 18 মাস। 18 মাসে জান কালি করে দিয়েছে। এর শোধ নেব। আব্দুল কুদ্দুস সাহেব যখন শুনবেন আমি ছাড়া পেয়েছি, তখন তার খবর হয়ে যাবে। সুবন হাসছে, অসুস্থ মানুষের মতো হাসছে। চায়ের দোকানে ঢোকার আগে একটা পানের দোকান। সুবন পানের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে 2টা মিষ্টি এবং জর্দা দেয়া ডাবল পান কিনে মুখে দিল। ইমন বলতে যাচ্ছিল, এক্ষুনি তো চা খাবে, পান মুখে দিচ্ছ কেন? শেষ পর্যন্ত বলল না। মুক্তির আনন্দে মানুষ অনেক উদ্ভট কর্মকাণ্ড করে থাকে। সুবন তেমন কিছু করছে না, শুধু জর্দা এবং মিষ্টি দেয়া 2 খেলি ডাবল পান মুখে দিয়েছে। চা এবং আলুর চপের অর্ডার দেয়া হয়েছে। দোকানে প্রচুর ভিড়। এই ভিড়টা শোভনের ভালো লাগছে। ফাঁকা চায়ের দোকান আর শ্মশান এক জিনিস। গ্রামের হাট যেমন ভরভরন্ত থাকলে ভালো লাগে, চায়ের দোকানেও গাদাগাদি ভিড় ভালো লাগে। পান মুখে থাকা অবস্থায় শোভন চায়ে চুমুক দিয়ে বলল, চা ভালো হয়েছে। ইমন, আরেক কাপ দিতে বল। তেহারির গন্ধ পাচ্ছি। 2 প্লেট গরম তেহারি দিতে বল, খেয়ে দেখি কেমন হবে। তবে খেতে ভালো হবে না। যে দোকানে চা ভালো হয় সেই দোকানে অন্য কিছু ভালো হয় না। ইমন বলল, তুমি বাড়ি যাবে না? না, আমি যেমন ওদের কেউ না, ওরাও আমার কেউ না। টোকন, টোকন কোথায় আছে? জানি না। লাস্ট তোর সঙ্গে কবে দেখা হয়েছে? জুন জুলাইয়ে। এরপর থেকে কোনো খবর নেই? না। সুবন চিন্তিত মুখে বলল, আব্দুল কুদ্দুস ব্যাপারে কিছু করেছে কি না খোঁজ নিতে হবে। সন্ধ্যার মধ্যে পাত্তা লাগিয়ে ফেলব। তোর কাছে জিনিসটা আছে তো? যত্ন করে রাখিস। আমি কোনো একদিন এসে নিয়ে যাব। বাসায় না গেলে উঠবে কোথায়? আমার ওঠার জায়গা আছে। তোর বাসা ঠিকানা বল, রাতে ঘুমানোর জন্য তোর কাছেও চলে আসতে পারি। কিছু বলা যায় না। সুবনের এই দোকানে তেহারিও খুব পছন্দ হলো। 1 প্লেটের জায়গায় 3 প্লেট খেয়ে ফেলল। তৃপ্ত মুখে বলল, এই দোকানের বাবুর্চি তো মারাত্মক। এর হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার। বাড়ি নিশ্চয়ই ফরিদপুর। ভালো বাবুর্চি মানেই ফরিদপুর। ইমন বলল, সুমন ভাইয়া, তুমি বরং এক কাজ করো, আমার সঙ্গে চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাই। সেখানে ভালো মতো গোসল টোসল করে বিশ্রাম করো। বরং আমার শরীরও ভালো না। বাবার কি হয়েছে রে? গোলাপ গাছের ঔষধ দেয়, সেই ঔষধ নাকে মুখে ঢুকে গিয়ে শ্বাসকষ্ট হয়েছিল। মুখটুক ফুলে ভয়াবহ অবস্থা। হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হয়েছিল। এখন ভালো, বাসাতেই আছেন। তাহলে তো বাসায় যাওয়াই যাবে না। আমাকে দেখলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। দৌড়াদৌড়ি করে অক্সিজেনের বোতল আনতে হবে। কি দরকার? মামিমা তোমার জন্য খুব কান্নাকাটি করে। তোমাকে দেখলে খুশি হবেন। খামাখা ভ্যানভ্যান করিস না তো। মানুষকে খুশি করার দায় আমার না। আমি জোকার না যে রং ঢং করে মানুষকে খুশি করব। আমাকে দেখলে যাদের কলিজা শুকিয়ে পানি হয়ে যায়, আমি তাদেরকে দেখা দেব। যেমন ধর কুদ্দুস। এই এখন একটা কাজ করত, রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করে আয় তেহারির বাবুর্চির দেশ কোথায়। ইমন বাবুর্চির দেশ কোথায় জানার জন্য উঠে দাঁড়ালো। সুবনকে পেয়ে তার ভালো লাগছে। সে মনে মনে ঠিক করে ফেলেছে, আজ সারাদিনই সে সুবনের সঙ্গে থাকবে। তার বাসায় ফিরতে ইচ্ছে করছে না। রাত বাজছে 9টা। ইমন পুরন ঢাকার একটা বোর্ডিং হাউসে। বোর্ডিং হাউসের নাম ঢোকার সময় পড়া হয়নি। মনে হয় এই বোর্ডিং হাউসের কোনো নাম নেই। গলির ভেতরে গলি, তার ভেতরে গলি বেয়ে বেয়ে সুবনের সঙ্গে যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, সেই বাড়ি এখনো কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই রহস্য। ইমন বলল,
ভাইয়া ভূতের বাড়ি নাকি? শোভন বলল, ভূতের বাড়ি হবে কেন, বোর্ডিং হাউস। তুমি কি আগে কখন এখানে থাকতে? মাঝে মাঝে থাকতাম, আমার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই। খুব যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না, আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ। বোর্ডিং হাউসে ঢোকার পর বোঝা গেল শোভন আসলে একজন গুরুত্বপূর্ণ মানুষ। প্রায় ছুটাছুটি পড়ে গেল। ম্যানেজার এসে জড়িয়ে ধরলেন। বাকি যারা আসছে তাদের বেশিরভাগই পা ছুঁয়ে সালাম করছে। শোভন বলল, ঘর আছে? ম্যানেজার হতভম্ব গলায় বললেন, ঘর থাকবে না কি কন? গরম পানি লাগবে, গোসল করব। খানা কখন দিব? একটু রাত করে দিবেন, ঘর খুলে দেন। 3 নম্বর ঘর খালি আছে? খালি নাই, তাই খালি করতেছি, 5 মিনিট সময় দেন। একটা সিগারেট ধরান শোভন ভাইয়া, সিগারেট শেষ হবার আগেই ঘর রেডি হয়ে যাবে। ইমন 3 নম্বর ঘরের খাটের উপর বসে আছে। ঘরটা বড়, ডাবল খাট, চেয়ার টেবিল, মেঝেতে কার্পেট, খাটের পাশে সাইড টেবিলে টেলিফোন। তবে ঘরের দেয়াল ময়লা, কার্পেট ময়লা, খাটে বিছানো চাদরও ময়লা। মাথার উপরে ছাদে মাকড়সার ঝুল জমে আছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই ঘরে কোনো জানালা নেই। দিনে আলো না জ্বাললে কিচ্ছু দেখা যাবে না। 3 নম্বর ঘরের এত নামডাক কি জানালা না থাকার কারণে, নাকি এই বোর্ডিং হাউসের বিশেষত্ব হচ্ছে এর কোনো ঘরেই জানালা নেই? অনেকক্ষণ হলো ইমন বসে আছে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম নেই। গোসল করার জন্য শোভন তোয়ালে সাবান নিয়ে কোথায় যেন গিয়েছে। প্রায় 1 ঘন্টা হলো, এখনো ফিরছে না। অসম্ভব রূপকা একটা ছেলে কিছুক্ষণ আগে ঘরে ঢুকে টেবিলের উপর কিছু জিনিসপত্র রেখে গেছে। যা দেখি ইমনের বুকে ধকধকানি বেড়ে যাচ্ছে। 2টা গ্লাস, পানির বোতল, বরফ ভর্তি একটা বাতি এবং প্যাটমোটা চ্যাপ্টা সাইজের একটা বোতল। বোতলের ভেতরে কি আছে তা লেবেল না পড়েও বলে দেয়া যায়। শোভন ঘরে ঢুকল মাথা মুছতে মুছতে। একটা তোয়ালে তার কোমরে জড়ানো, অন্য একটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। সে আনন্দিত গলায় বলল, এমন আরামের গোসল আমি লাইফে করিনি। তুই গোসল করবি? গোসল করলে বল, গরম পানি দিতে বলি। ইমন বলল, না। আরাম করে গোসল কর, আজ রাতে বাসায় ফিরে কাজ নেই, থেকে যা আমার সঙ্গে, গল্প করি। মা চিন্তা করবে। করুক চিন্তা কিছুক্ষণ, মাদের চিন্তা করা দরকার। চিন্তা না করলে তাদেরও হজমের অসুবিধা হয়। ভাই আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, যা, খাওয়া দাওয়া করে যা। রাত যতই হোক কোনো অসুবিধা নেই, সঙ্গে লোক যাবে, বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে। একটু গলা ভিজাবি? না। এই জিনিস আগে কখনো খেয়েছিস? হুম। তাহলে চামচে করে 1 চামচ খেয়ে দেখ। সবকিছু অভিজ্ঞতা থাকার দরকার আছে। খারাপের অভিজ্ঞতা থাকা দরকার, ভালোর অভিজ্ঞতাও থাকা দরকার। ভাইয়া তুমি খাও, আমি খাবো না। থাক, খেতে না চাইলে খেতে হবে না। তুই বরং একটা ঝাল লাচ্ছি খা, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে। এরা অসাধারণ একটা লাচ্ছি বানায়, বলবো দিতে? বলো। সুমন লাচ্ছির কথা বলে খাটে আরাম করে বসল। বরফ পানির বোতল, গ্লাস সাজিয়ে সে বসেছে। ইমনের দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মদ খাওয়াটা মনে হচ্ছে বিরাট আয়োজনের ব্যাপার। সুমন ইমনের দিকে তাকিয়ে বলল, এমন হাঁ করে কি দেখছিস? ইমন বলল, তোমাকে দেখছি, গোসলের পর তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে। সুমন হু হু করে হেসে ফেলল। ইমন বলল, ভাইয়া তুমি একটা গান করো শুনি। সুমন বলল, তুই কি পাগল হয়েছিস নাকি রে? আমি গান করব মানে? আমি কি হেমন্ত নাকি? তোমার গলা হেমন্তের গলার চেয়েও সুন্দর। এরকম কথা বললে আমি কিন্তু জোর করে তোকে মদ খাইয়ে দেব। তুমি যে এতক্ষণ বাথরুমে গোসল করলে, তখন গান করনি? করেছি। ওই গানগুলোই করো। সুবন সঙ্গে সঙ্গে গান শুরু করল। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে, কাজের দিনে নানান কাজে থাকি নানান লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। ইমনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। মানুষের গানের গলা এত সুন্দর হয়? শোভন গান থামিয়ে গ্লাসে আবারও হুইস্কি নিল। ইমন কোমল গলায় ডাকল,
ভাইয়া। শুভন তাকালো। ইমন বলল, তোমার গানের গলা যে কত সুন্দর তা তুমি জানো না। আমার জানতে হবে না, তুই যে জেনে গেছিস তাতেই হবে। খাবে এক ডোক? খেলে কি হয়? খেয়ে দেখ কি হয়। খানিকটা পেটে পড়লে আমার এই যে গান যত সুন্দর তার চেয়ে আরো বেশি সুন্দর লাগবে। হয়তো গান শুনতে শুনতে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবি। তোর ভালোবাসার কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে। সেরকম ইচ্ছা করলে কথাও বলতে পারবি, টেলিফোন আছে। ইমন বলল, গ্লাসে সামান্য একটু দাও দেখি। খাবি যখন ভালো মতে খা, স্বাদ মিটিয়ে খা। আর কোনোদিন না খেলেই হবে। রাত 2টায় বেবি ট্যাক্সি ইমনকে তাদের বাসার সামনে নামিয়ে দিল। সঙ্গে যে লোক এসেছিল সে বলল, স্যার, আপনাকে ধরে নিয়ে যেতে হবে নাকি নিজে নিজে যেতে পারবেন? ইমন বলল, খুবই বমি লাগছে। বমি আসলে বমি করেন, তারপর ঘরে যান। বসে পড়ুন, বসে বসে বমি করুন। বসতে পারছি না। ইমন লক্ষ্য করল সে যে শুধু বসতে পারছে না তাই না, সে দাঁড়িয়েও থাকতে পারছে না। চারদিক কেমন দুলছে, মনে হচ্ছে সে নৌকার ছাদে বসে আছে। পালতোলা নৌকা, নৌকা দ্রুত চলছে এবং খুব দুলছে। একবার ডান দিকে কাত হচ্ছে, একবার বাম দিকে। লোকটা বলল, স্যার, আঙ্গুল গলায় দিয়ে বমি করুন, দেখবেন আপনার ভালো লাগছে। বাসায় গিয়ে গরম পানিতে গোসল করে কড়া 1 কাপ কফি খাবেন। বাসায় কফি নেই। বলতে বলতে ইমন বমি করল। বমি খানিকটা পড়ল রাস্তায়, খানিকটা তার গায়ে। লোকটা বলেছিল বমি করলে ভালো লাগবে, কিন্তু ভালো লাগছে না, বরং আরো খারাপ লাগছে। যে নৌকাটায় সে দাঁড়িয়ে আছে সেই নৌকাটা এখন খুব বেশি দুলছে। ইমন চোখ মেলে থাকতে পারছে না। চোখের পাতা অসম্ভব ভারী, বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। যে লোকটা তাকে নিয়ে এসেছে সে কলিং বেল টিপছে। বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে আছে। সে সিগারেট ধরিয়েছে। সিগারেটের গন্ধে ইমনের পেটের ভেতর আবার পাক দিয়ে উঠল। সে আবারও বমি করল। দরজা খুলেছে। ইমন দেখল দরজার পাশে মা, মায়ের পাশে মিতু। মিতু এখানে এলো কোত্থেকে? এত রাতে মিতু তো এ বাড়িতে থাকার কথা না। মিতু লোকটার সঙ্গে কথা বলছে। মিতু এগিয়ে আসছে। না, মিতু না, পাশের বাড়ির মেয়েটা। মেয়েটার নাম মনে পড়ছে না, তবে ম দিয়ে শুরু। ময়না, মায়া, মেরি। ও হ্যাঁ, মুন্নি। মেয়েটার নাম মুন্নি। মুন্নি এসে ইমনের হাত ধরল। ইমন বলল, মুন্নি কেমন আছো? মুন্নি বলল, জি আমি ভালো আছি। আসুন, আপনি ঘরে আসুন। দূর থেকে দেখে আমি ভাবলাম তুমি মিতু। মিতু হচ্ছে আমার মামাতো বোন। জি আমি জানি। আপনি দাঁড়িয়ে থাকবেন না, আসুন। বেবি ট্যাক্সি ভাড়া দিতে হবে। মুন্নি, তোমার কাছে টাকা আছে? লোকটা বলল, বেবি ট্যাক্সি ভাড়া আপনাকে দিতে হবে না, আপনি ঘরে যান। সুরাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। ইমন মাকে দেখে সহজ গলায় বলল, তুমি এখনো জেগে আছো মা? মুন্নি আছে, ও যা করার করবে, তুমি শুয়ে পড়ো। সুরাইয়া বললেন, তুই কি খেয়ে এসেছিস? ইমন হাসি হাসি মুখে বলল, তুমি যার সন্দেহ করছো তাই খেয়েছি। এখন তুমি নিশ্চয়ই বিরাট বক্তৃতা শুরু করবে। তোর বাবা এই জিনিস কোনোদিন ছুঁয়ে দেখেনি। মা শোনো, বাবা এই জিনিস ছুঁয়ে দেখিনি বলে যে আমিও ছুঁয়ে দেখব না তা তো না। এক এক মানুষ এক এক রকম। এই মেয়েটা দেখতে মিতুর মতো হলেও এ মিতু না, এর নাম মুন্নি। মুন্নি বলল, খালা আপনি শুয়ে পড়ুন, আমি দেখছি। সুরাইয়া চলে যাচ্ছেন। তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মুন্নি ইমনকে বাথরুমে নিয়ে গেল। কঠিন গলায় বলল, আপনি ট্যাপের নিচে বসুন, আমি ট্যাপ ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে সাবান মেখে গোসল করুন, আপনার সারা গায়ে বমি। ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগলেও কিছু করার নেই, আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছি। আপনি গায়ের সব কাপড় খুলে গোসল করুন, আমি লুঙ্গি দিয়ে যাচ্ছি। গোসল শেষ হলে লুঙ্গি পরে আমাকে ডাকবেন, আমি আপনাকে বিছানায় শুইয়ে দেব।
তুমি এই ব্যাপারটা মিতুকে বলবে না। মিতু শুনলে খুব রাগ করবে। ও ভয়ঙ্কর রাগী। আমি মিতুকে কিছুই বলবো না। মুন্নি, তুমি কি গান জানো? না। সুমন ভাইয়া খুব ভালো গান জানে। পুরো গান অবশ্য কোনোটাই জানে না, 2 লাইন 4 লাইন। আপনি খুব ভালো মতো সাবান ঢেলে গোসল করুন। লাইফ বয়ের অ্যাডের মতো? হ্যাঁ। মুন্নি। জি। মিতু গত 4 মাস ধরে আমার সঙ্গে কথা বলে না। হয়তো কোনো কারণে রাগ করেছেন। রাগ কমে গেলে কথা বলবেন। ও কারো উপর রাগ করে না। তাহলে হয়তো কোনো কারণে ওনার অভিমান হয়েছে। মিতু খুবই ভালো মেয়ে, তোমার চেয়েও ভালো। আমি তো বলিনি আমি ভালো মেয়ে। তুমি না বললেও মা বলে। মার খুব ইচ্ছে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। আপনি রাজি হচ্ছেন না? আমি কখনো বিয়ে করব না। মিতুকেও এটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা আমার সঙ্গেই তার বিয়ে হবে। আমারও তাই ধারণা। তোমার ধারণা ভুল। মিতুর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। একটু ঝামেলা হয়েছিল। এক শুক্রবারে পাঞ্চিনের কথা হয়েছিল, বরপক্ষের কেউ আসেনি। পরের সপ্তাহে এসেছে। মিতুকে আংটি পরিয়ে দিয়ে গেছে। উনি আপত্তি করেননি? না, মিতু খুবই অন্য ধরনের মেয়ে। বুঝতে পারছি। আপনি এখন পানি ঢালা বন্ধ করে তোয়ালে দিয়ে গা মুছুন। আচ্ছা। আপনি কি বাথরুম থেকে নিজে নিজে বের হতে পারবেন? অবশ্যই পারবো। তাহলে আপনি শোবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। নোংরা কাপড়গুলো ধুয়ে তারপর যাই? আপনাকে কাপড় ধুতে হবে না, আপনি গা মুছে বের হয়ে আসুন। তুমি কি খুব কড়া করে 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে? না না না, কফি না, চা, দুধ চিনি ছাড়া। পারবো। তুমি তো আসলে খুব ভালো মেয়ে। তোমার প্রসঙ্গে খুব খারাপ কথা মাকে বলেছি, এখন তার জন্য খারাপ লাগছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমার সম্পর্কে কি খারাপ কথা বলেছেন? তোমাকে কাছুয়া বলেছি। কাছুয়াটা কি? কাছুয়া হচ্ছে রক্ষিতা। রক্ষিতার ইংরেজি হলো ক্যাপ্ট। আমার ধারণা। আচ্ছা থাক, তুমি রাগ করবে। আপনি আপনার শোবার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। মুন্নি চা বানাতে বানাতে খুব কাঁদল। চা বানানো শেষ করে চোখ মুছে কাপ নিয়ে ইমনের শোবার ঘরে ঢুকে দেখে ইমন মরার মতো ঘুমোচ্ছে। জামিলুর রহমান সাহেব আলাদা শোবার ব্যবস্থা করেছেন। দোতলার একটা ঘর তার জন্য ঠিক করা হচ্ছে। ঘরে কিছু থাকবে না, শুধু একটা খাট। খাটের পাশে সাইড টেবিল। সাইড টেবিলে থাকবে পানির বোতল। তার ঔষধপত্র, কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা। খাটে তোশকের উপর চাদর থাকবে না, শীতল পাটি থাকবে। শীতল পাটিতে অনেকদিন ঘুমানো হয় না। লোক লাগানো হয়েছে, তার ঘর ধোয়া মোছা হচ্ছে। জামিলুর রহমান আজ অফিসে যাননি। বারান্দার চেয়ারে চুপচাপ বসে আছেন। ছাদে উঠে গাছে পানি দেয়া দরকার। ছাদে ওঠার শক্তি সঞ্চয় করে উঠতে পারছেন না। সামান্য মাথা ঘুরছে। শীতল পাটি তার দোকানে গিয়ে নিজে নিজে পছন্দ করবেন বলে ভেবেছিলেন, এখন মনে হচ্ছে তাও পারবেন না। ফাতেমা গ্লাসে করে ডাবের পানি নিয়ে বারান্দায় এলেন। বাড়ির পেছনে 3টা নারিকেল গাছে প্রচুর ডাব। তিনি লোক দিয়ে গত সপ্তাহে ডাব পাড়িয়েছেন। বাসায় কেউ ডাব খেতে যাচ্ছে না। জামিলুর রহমান স্ত্রীর দিকে তাকালেন। কোনো কথা না বলে গ্লাস হাতে নিয়ে একটা চুমুক দিয়ে গ্লাস নামিয়ে রাখলেন। ফাতেমা বললেন, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জামিলুর রহমান স্ত্রীর দিকে না তাকিয়ে বললেন, বলো। ভেতরে চলো। যা বলার এখানেই বলো, ভেতরে যেতে পারবো না। চেয়ারে বসো, তারপর বলো। তুমি ভেতরে যাবে না? না। ফাতেমা চেয়ারে বসলেন। তার মুখ থমথম করছে। তিনি কয়েকদিন থেকেই বড় রকমের ঝগড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঝগড়া শুরু করার সময়টা বের করতে পারছিলেন না।
আজ মনে হচ্ছে সময় হয়েছে। ফাতেমা বললেন, তুমি আলাদা শোবার ব্যবস্থা করছো কেন? উপরের ঘরটা বড়, খোলামেলা, আলো বাতাস আসে, এজন্যে। আসল কথাটা বলছো না কেন? আসল কথাটা কি? আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। আমার সঙ্গে ঘুমোতে তোমার এখন আর ঘেন্না লাগে? ঘেন্না লাগবে কেন? কেন ঘেন্না লাগছে সেটা আমি জানবো কিভাবে? সেটা তোমার জানার কথা। তোমার ধারণা ভুল। ঘেন্নার কোনো ব্যাপার না। একটা বয়সের পর মানুষ খানিকটা একা থাকতে চায়। একা থাকতে চাইলে ঘরে পড়ে আছো কেন? বনে জঙ্গলে চলে যাও। জামিলুর রহমান আর এক চুমুক ডাবের পানি খেয়ে স্ত্রীর উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। ভাব এরকম যে কথাবার্তা যা হবার হয়ে গেছে। ফাতেমা বললেন, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমার কথার জবাব দাও। প্রশ্ন করো, জবাব দিচ্ছি। প্রশ্ন না করলে জবাব দেব কিভাবে? ফাতেমা হাওমাও করে কাঁদতে শুরু করলেন। অনেক প্রশ্ন তার করার ছিল, কান্নার জন্য কোনোটাই করতে পারলেন না। জামিলুর রহমান ডাবের গ্লাসে চুমুক দিচ্ছেন। স্ত্রীর কান্না তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, তোমার টাকার অভাব নেই। তোমার অনেক টাকা। তুমি কিছু না বললেও আমি জানি। তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? জামিলুর রহমান বললেন, রাখব। টাকা খরচ করে যদি অনুরোধ রাখা যায় তাহলে রাখব। অনুরোধটা কি? আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও। ছেলে মেয়ে নিয়ে আমি ফ্ল্যাটে থাকব। আচ্ছা, কিনে দেব। পছন্দসহ ফ্ল্যাটের খোঁজ এনে দাও, আমি কিনে দেব। মিতুর বিয়ের গয়না কিনব, সেই টাকাও দাও। আমি গয়না দিয়ে আমার মেয়েকে মুড়িয়ে দেব। কত টাকা লাগবে বলো, আমি ব্যবস্থা করছি। ফরহাদকে বলে দিচ্ছি। ফরহাদটা কে? অফিসের নতুন ম্যানেজার। ফাতেমার কান্না থেমে গেছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। তার সব কথা মেনে নেওয়া হয়েছে। ফাতেমার মনে হচ্ছে তিনি এখন যাই বলবেন তাই মানুষটা মেনে নেবে। কিন্তু তারপরেও নিজেকে পরাজিত মনে হবে। যুদ্ধজয়ী হয়েও পরাজিত হওয়ার এই অভিজ্ঞতা তার ছিল না। ফাতেমা এখন কি বলবেন মাথায় কিছুই আসছে না। তিনি ইতস্তত গলায় বললেন, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? না, বেশি খারাপ লাগছে না, সামান্য খারাপ। চলো সিঙ্গাপুরে যাই, ডাক্তার দেখিয়ে আসি। সিঙ্গাপুরে ভালো ভালো ডাক্তার আছে। দেশের বাইরে তো কোনোদিন গেলাম না, এই সুযোগে বিদেশ দেখা হবে। বিদেশে গিয়ে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি। সিঙ্গাপুর বিদেশ না, সবসময় লোকজন যাচ্ছে, ভিসা লাগে না। তুমি যেতে চাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যাব না। কেন তুমি যাবে না? আমার সঙ্গে যেতে কি তোমার ঘেন্না লাগে? আমি কি নর্দমার কেঁচো, নাকি কমোডের ভিতরে যে সাদা রঙের তেলাপোকা থাকে সেরকম তেলাপোকা? তুমি কি আমাকে কি ভাবো? আজকে বলতেই হবে, বলতেই হবে। ফাতেমা আবারও কাঁদতে শুরু করলেন। জামিলুর রহমান স্ত্রী কান্নার শব্দ পাচ্ছেন, কিন্তু সেই শব্দ তার মাথার ভেতর ঢুকছে না। কান্নার অর্থ আছে, কান্নার পেছনে কারণ আছে, কান্নার ব্যাখ্যা আছে। অথচ ফাতেমার কান্নাটাকে তার কাছে অর্থহীন ধ্বনির মতো লাগছে। তিনি ভাবছেন সম্পূর্ণ অন্য কথা। গাজীপুর জঙ্গলের দিকে 40 বিঘা জমি কিনবেন। এক দাগের জমি। হিন্দুদের জমি না। তাদের জমিতে অনেক ভেজাল থাকে। একই জমি 3-4 জনের কাছে বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। মুসলমানের জমি এবং কাগজপত্র ঠিক আছে এমন জমি দরকার। জমির দাম বাড়ছে। পৃথিবীতে মানুষ বাড়ছে, জমি বাড়ছে না। জমি কিনে 1 বছর ফেলে রাখলেই হবে। খামার বাড়ির মতো করা যেতে পারে। হাঁস মুরগি পালবেন, গরু ছাগল পালবেন, গাছ লাগানো হবে। আজ গাজীপুর থেকে লোক আসার কথা। জমির বায়না নিয়ে কথা হবে। অফিস থেকে টেলিফোন এলেই তিনি চলে যাবেন। তার শরীরটা বেশি খারাপ লাগছে। বারান্দা থেকে নড়তে ইচ্ছে করছে না। ফাতেমা কেঁদেই যাচ্ছেন। জামিলুর রহমান সেই কান্নার ভেতরেই টেলিফোনের শব্দের জন্য অপেক্ষা করছেন। 40 বিঘা জমি, অনেকখানি জমি। এক মাথায় দাঁড়ালে আরেক মাথা দেখা যাবার কথা না। অফিস থেকে টেলিফোন এসেছে। অফিসের নতুন ম্যানেজার ফরহাদ টেলিফোন করেছে। টেলিফোন ধরেছে মিতু। কে কথা বলছেন, বড় আপা? জি, আমি মিতু।
আমাকে বড় আপা কেন বলছেন? বাসায় তো আর কোনো আপা নেই। স্যার কি বাসায় আছে আপা? হ্যাঁ আছে, আপনি ধরে থাকুন, বাবাকে দিচ্ছি। না, স্যারকে দেওয়ার দরকার নেই। আমি আপনাকে একটা খবর দিচ্ছি, আপনি স্যারকে দিয়ে দেন। ম্যানেজারের গলার ভয়ের ছাপ স্পষ্ট, কথাও যেন ঠিকমতো বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। মিতু বলল, ভাইয়া মিডিয়াম কথা বলবেন কেন? বাবা আছেন, বারান্দায় বসে আছেন, আমি রেখে দিচ্ছি। আপা শুনুন, আমার ভয় লাগছে। আমি স্যারকে কিছু বলতে পারবো না। আপনি বলে দিন। অফিসে কিছুক্ষণ আগে সুমন সাহেব এসেছিলেন, স্যারের বড় ছেলে। ও আচ্ছা। তিনি ক্যাশে টাকা নিয়ে গেছেন, অফিসের পিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। পিয়নের মাথা ফেটে একাকার। টাকা বেশি নিতে পারেননি। কত টাকা নিয়েছে? প্যাটি কেসে যা ছিল সবই নিয়েছে। ৯,০০০-এর অল্প কিছু বেশি। দাঁড়ান, আমি একজ্যাক্ট ফিগার বলছি। একজ্যাক্ট ফিগারের দরকার নেই। ওর সঙ্গে আর কেউ ছিল, না ও একাই ছিল? আরেকটা ছেলে ছিল, খুব সুন্দর চেহারা, নাম ইমন। ওনাকে আমি আগে দেখিনি। কেশিয়া সাহেব বলেন উনি আপনার ফুফাতো ভাই। ইমন কি করছিল? সেও কি পিয়নকে মারছিল? না না না, উনি কিছু করেননি, চুপচাপ দাঁড়িয়েছিলেন। বড় আপা, আপনি কি স্যারকে ঘটনাটা বলবেন? আমার বলতে সাহস হচ্ছে না। পিস্তল টিস্তল নিয়ে এসেছে। আমি প্রথমে ভাবলাম চাঁদাবাজ। স্যারের এই ছেলেকেও আমি আগে দেখিনি। আচ্ছা, আমি বাবাকে বলছি। সবচেয়ে ভালো হয় স্যারকে যদি অফিসে পাঠিয়ে দেন। গাজীপুর থেকে লোক এসেছে, ঘটনা ওদের সামনেই ঘটেছে। আচ্ছা ঠিক আছে। বড় আপা, আমি রাখি। মৃত্যু টেলিফোন নামিয়ে বারান্দায় এলো। জামিলুর রহমান একা বসে আছেন, তার শূন্য দৃষ্টি। তবে তার বসে থাকার মধ্যে অপেক্ষার একটা ভাবভঙ্গি আছে। সেই অপেক্ষা কিসের? মৃত্যুর। জন্মের পর থেকে মানুষ এই একটি অপেক্ষাই করে, কিন্তু কখনো তা বুঝতে পারে না। বাবা। জামিলুর রহমান মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। ঝিম্মির বসে আছো কেন বাবা? শরীরটা একটু খারাপ লাগছে, মাথা সামান্য ঘুরছে। ঝিম ধরে বসে থাকলে মাথা আরো ঘুরবে। অফিস থেকে কোনো টেলিফোন এসেছে রে? আসার কি কথা? হুম, গাজীপুর থেকে লোক আসার কথা। জমি কিনবে? হুম। টাকাওয়ালা মানুষদের এই এক সমস্যা, তারা সবকিছু কিনে ফেলতে চায়। কি হবে বলো তো? জামিলুর রহমান মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তুই একটা কাজ করতো মা, অফিসে টেলিফোন করে জিজ্ঞেস কর গাজীপুর থেকে লোক এসেছে কিনা। পারবো না বাবা, আমার সিরিয়াস কাজ আছে। কি কাজ? তোমাকে খুব জরুরি কিছু কথা বলবো। বল। এখানে না, ছাদে গিয়ে বলবো, চলো ছাদে যাই। শরীরটা ভালো লাগছে না রে মা। তোমাকে ধরে ধরে ছাদে নিয়ে যাব, সব কথা সব জায়গায় বলা যায় না বাবা। জামিলুর রহমান উঠে দাঁড়ালেন। মেয়েটাকে তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তার কাছে খুবই আশ্চর্য লাগছে। মেয়েটা অনেক দূরে বাস করত, হঠাৎ সে কাছে চলে এসেছে। জামিলুর রহমানের চোখ ভিজে উঠতে শুরু করেছে। মনে হচ্ছে অনেক দিন পর কোনো এক অদেখা ভুবন থেকে সুপ্রভা চলে এসেছে। মিথুনা, সুপ্রভাই তাকে ধরে ধরে ছাদে নিয়ে যাচ্ছে। বাবা। কি মা? ধনবান মানুষরা একটা বড় সত্যি জানে না, সেই সত্যটা কি তোমাকে বলবো? বল। পৃথিবীতে সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধরো জ্যোৎস্না, বর্ষার দিনে বৃষ্টি, মানুষের ভালোবাসা। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? জামিলুর রহমান ক্লান্ত গলায় বললেন, ক্ষুধার্ত মানুষের কাছে জ্যোৎস্না কোনো ব্যাপার না রে মা। তারপরেও তোর কথা বিশ্বাস করছি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসগুলো বিক্রি কিনে হয় না। কথাটা তো মা ভালো বলেছিস। ছাদে উঠে জামিলুর রহমান মুগ্ধ হয়ে গেলেন। গোলাপের বাগানে আলো হয়ে উঠেছে। একদিনে এত ফুল ফুটেছে, কি আশ্চর্য। বাবা। কি মা? তুমি যখন প্রথম দিকে গোলাপের টব জোগাড় করতে শুরু করলে, তখন আমার খুব খারাপ লাগছিল।
মনে হচ্ছিল খোলামেলা ছাদটা তুমি নষ্ট করছো। এখন নিজে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। তোর জরুরি কথাটা কি বল শুনি। মিতু খুব সহজ গলায় বলল, বাবা, আমি ইমনকে বিয়ে করব বলে ঠিক করেছি। জামিলুর রহমান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। মিতু বলল, আমার ওকে তেমন দরকার নেই, কিন্তু ইমনের আমাকে দরকার। তোর তো বিয়ে ঠিক হয়ে আছে, গত সপ্তাহে পানচিনি হয়ে গেল। মিতু হালকা গলায় বলল, আমাদের এই পৃথিবীতে স্থির হয়ে থাকা না, সারাক্ষণ ঘুরছে। এজন্য পৃথিবীর কোনো কিছু স্থির থাকে না। বাবা, তোমার কি আপত্তি আছে? তুই যা মনে করছিস সেটা ভালো হবার সম্ভাবনা আছে। বাবা শোনো, তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কেন বললাম বুঝতে পারছি না। আমি কখনো মিথ্যা বলি না। মিথ্যা কথাটা কি? আমি বলেছিলাম না আমার ইমনকে দরকার নেই, ইমনের আমাকে দরকার। এটাই মিথ্যা। আসলে ইমনের আমাকে দরকার নেই, আমারই ওকে দরকার। জামিলুর রহমান অবাক হয়ে দেখলেন তার মেয়ে কাঁদছে। তার কাছে হঠাৎ মনে হলো বাগান ভর্তি গোলাপ ফুলের দৃশ্যটা যেমন সুন্দর, তার মেয়ের চোখ ভর্তি জলের দৃশ্যটাও তেমনি সুন্দর। গোলাপের টবগুলো কেনার জন্য তাকে টাকা খরচ করতে হয়েছে, কিন্তু মেয়ের চোখের জলের অপূর্ব দৃশ্যটির জন্য অর্থ ব্যয় করতে হয়নি। সন্ধ্যা মিলিয়ে গেছে। ঢাকা শহরের রাজপথগুলো হলুদ বাতি জ্বলতে শুরু করেছে। যে কোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যাবেলা। তখন প্রকৃতি তার আলো নিভিয়ে নেয়, মানুষ তার আলো জ্বালাতে শুরু করে। প্রকৃতির শেষ আলো স্মৃতি মাথা থেকে যায় বলে মানুষের আলোর ঐশ্বর্য বোধ হয়। শোভন বলল, সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য দেখছিস? ইমন বলল, হুম, সবকটা সোডিয়াম ল্যাম্পই ইট মেরে ভেঙে ফেলতে পারলে হতো। ইমন হাসল। সুমন ভাইয়ের কথা শুনতে তার খুব মজা লাগে। তারা বসে আছে কলাবাগান বাস স্ট্যান্ডের লাগোয়া শিশু পার্কে। শিশুরা কেউ নেই, কখনোই থাকে না। বিচিত্র ধরনের মানুষরা আনাগোনা করে। ঠোঁটে গাঢ় লিপস্টিক দেয়া 15-16 বছরের একটা কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল। ইমন বলল, সুমন ভাইয়া চলো উঠি। এই পার্কে একটা পাগল থাকে, খুবই ভয়ঙ্কর। ছুরি নিয়ে মানুষ তাড়া করে, কয়েকজনকে জখম করেছে। সুমন বলল, আমাকে করবে না। পাগলরা মানুষ খুব ভালো চেনে, ওদের সেন্স কুকুরের মতো। গন্ধ শুকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা। তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা? অবশ্যই। পকেটে পিস্তল আছে না? বাদাম নিয়ে আয় তো, পার্কে বসলে বাদাম খেতে ইচ্ছে করে। চা খাবে? চাওয়ালা আছে। চা খাওয়া যায়। ইমন বাদাম এবং চা নিয়ে এলো। কিশোরী মেয়েটা আবারও এসেছে। মেয়েটা দেখতে ভালো, তবে মাথায় জবজব করে তেল দিয়েছে। তার খদ্দেরের অভাব হওয়ার কথা না। সে এরকম পিছে লেগে আছে কেন কে জানে। শোভন বলল, তুই যে আমার সঙ্গে ঘুরঘুর করছিস, তোর ভালো লাগছে? হুম। কেন ভালো লাগছে বল দেখি। ইমন চুপ করে রইল। শোভন বলল, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুবই খারাপ লোক। খারাপ লোক বলে মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং। ফেরেস্তার মতো মানুষ কখনো ইন্টারেস্টিং হয় না। তারা সবসময় সত্যি কথা বলবে, সবসময় শুদ্ধ কাজ করবে। তাদের গা থেকে আসবে আতরের গন্ধ। ইমন বলল, মাঝে মাঝে তুমি খুব সুন্দর করে কথা বলো। খারাপ লোক বলেই তো সুন্দর কথা বলি। সুমন হাত ইশারা করে মেয়েটাকে ডাকল। মেয়েটা খুব হেলাফেলা ভঙ্গি করে আসছে। খাদ্যের ছিপে আটকা পড়েছে। এখন অনাগ্রহের ভাব দেখানো যায়, দাম বাড়ানো যায়। শোভন বলল, তোর নাম কি রে? নাম দিয়ে কি দরকার? যা ভাগ, বড় বড় কথা, নাম দেয়া কি দরকার? মেয়েটা চলে গেল না, আর একটু এগিয়ে এসে বলল, নাম ববিতা। নকল নাম, সিনেমার নায়িকার নামে নাম, সত্যি নাম বল। জরিনা। ভাড়া কত? সি, কেমন কথা কন? আমি কি রিক্সা যে ভাড়া কত? ভাড়া কত বল।
দুইজনে 100 টাকা লাগবো, এইটা ফাইনাল কথা, দরদাম নাই, আমারও তো ঠেহা নাই। ইমন ভীত গলায় বলল, ভাইয়া চলো। সুমন সঙ্গে সঙ্গে বলল, চল। দুজনে উঠে দাঁড়ালো। জরিনা বলল, আইসা শুনে নেই ভদ্রলোক, দেন 50 টাকাই দেন, আমার কোনো রোগ নাই, আল্লাহর কি রাগ। সুমন রাস্তায় এসে বেবি ট্যাক্সি দাঁড়া করাল। জরিনার সঙ্গে সঙ্গে এসেছে। খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে। সুমন বেবি ট্যাক্সিতে উঠেই মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটার দিকে ছুড়ে দিল। ইমনের বুক ধক ধক করছে। সে মোটামুটি নিশ্চিত ছিল সুমন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরনো ঢাকার বোর্ডিং হাউসে। এখন ইমনের শরীর কাঁপছে। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি। ইমন, যতদিন যাচ্ছে তোর মার মাথা তত খারাপ হচ্ছে, তাই না? এখনো সে পুরোপুরি বিশ্বাস করে আছে যে তোর বিয়ের রাতে তোর বাবা ফিরে আসবে, তাই না? তোর বিয়ের রাতে কেউ যদি না আসে তাহলে পুরো ব্রেন নষ্ট হয়ে যাবে তার। ইমন কিছু বলল না। সুমন সিগারেট ধরাতে ধরাতে বলল, মস্ত ভুল করা হয়েছে। শুরুতে বলা উচিত ছিল যে তোর বাবা মানে আমার ফুপা মারা গেছে, তাহলে এই সমস্যা হতো না। ফুপু আর অপেক্ষা করে থাকতো না, তোর মার লাইফ এমন বেড়াছাড়া হয়ে যেত না। এখনো সময় আছে। কি সময় আছে? ফুপুকে বল যে আসল খবর পাওয়া গেছে, ফুপা মারা গিয়েছিলেন রোড অ্যাক্সিডেন্ট, থানায় রেকর্ড নাম পাওয়া গেছে। এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না। সেই প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমরা যাচ্ছি কোথায়? গোরান যাচ্ছি। সেখানে কি? আব্দুল কুদ্দুস ব্যাপারীর খোঁজ পেয়েছি। গোরানের এক বাড়িতে ঘাপটি মেরে আছে, আজ তাকে উচিত শিক্ষা দেব। ইমন ভীত গলায় বলল, কি শিক্ষা দেবে? সুমন হাসি মুখে বলল, তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলবো? হ্যাঁ রে ধুর, জাস্ট ভয় দেখাবো, কানে ধরে উঠবোস করাবো, পায়ের জুতা চাটতে বলবো, দেখিস কেমন করে জুতা চেটে পরিষ্কার করে, লুঙ্গি খুলে পাছায় লাথি দেব, তুই খুব মজা পাবি। ভয়ে আদমারা হয়ে যাওয়া মানুষের কাণ্ড কারখানা দেখার মধ্যে আনন্দ আছে। সুমন হাসছে। হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল, বাচপানকে দিন ভোলা না দেনা। এমন মুগ্ধ হয়ে গেল। বেবি ট্যাক্সিওয়ালা পর্যন্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে। সব কথায় আসলে সে শুনছে। ইমন অস্বস্তি বোধ করছে। সুমন বলল, সিগারেট খাবি? ইমন বলল, না। আরে খা, একটা সিগারেট খা। সিগারেট খাওয়া যায়, শুধু গাঁজাটা খাবি না। আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা টিনের। বাড়ির সামনে গ্রামের ঘরবাড়ির মতো গাছপালা, কলা গাছও আছে, জঙ্গলের মতো হয়ে আছে। বাড়ির সামনে গেট আছে। গেটে সাইনবোর্ডে লেখা, ময়না মিয়া হোমিওপ্যাথ, গোল্ড মেডালিস্ট। ইমন বলল, এই বাড়ি? শোভন বলল, হ্যাঁ। তারা গেট খুলে উঠোনে ঢুকল। শোভন ডাকল, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। 50-এর মতো বয়সের এক লোক বের হয়ে এলো। গায়ে চাদর, মাথায় চুল কাঁচা পাকা, চোখে মোটা ফ্রেমের চশমা। কুদ্দুস পান খাচ্ছিল, মুখ ভর্তি পান, ঠোঁট লাল হয়ে আছে। কুদ্দুস বিস্মিত গলায় বলল, কে? শোভন হাসি মুখে বলল, ভালো করে দেখুন তো, চিনতে পারেন কি না? আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন, ওই পিস্তলটা নিয়ে এসেছি। কুদ্দুসের মুখ হা হয়ে গেল। সে তাকালো ঘরের খোলা দরজার দিকে। শোভন আরেকটু এগিয়ে গেল। কুদ্দুস কিছু বলছে না। তার মুখ দিয়ে পানের রস গড়িয়ে পড়ছে। সে মুখ বন্ধ করতে ভুলে গেছে। এমন পরপর দুবার গুলির শব্দ শুনল। সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। খোলা দরজার লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়েকে দেখা যাচ্ছে। টিনের বাড়িটার বারান্দা রক্তে ভেসে যাচ্ছে। ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার করছে। কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে।
কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরেছে। ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে। কে কে তাকে টেনে গেট থেকে বের করছে? ছোট চাচা? ছোট চাচা এখন এখানে আসবেন কিভাবে? সুবন ভাইয়া কোথায়? সুবন ভাইয়া? ইমন হাঁটতে পারছে না। রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে। বমি আসছে। ইমন বমি করতে শুরু করলো। কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুলছে। কে? ছোট চাচা? ছোট চাচা, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আমি মরে যাচ্ছি। পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে, ঠিক সেইভাবে ধরে থাকো। এত ঠান্ডা লাগছে কেন? ইমন, ইমন। ইমন তাকালো। তাকে ধরে শুভন বসে আছে, কিন্তু সে শুভনকে চিনতে পারল না। ইমন ভীত গলায় বলল, কে? তোকে বাসায় রেখে আসি, এরকম করছিস কেন? পানি খাবি? হ্যাঁ, পানি খাবো। বেবি ট্যাক্সিওয়ালা বলল। ওনার কি হয়েছে? শুভন বলল, জানি না। মাথায় পানি ঢালেন। শুভন বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামল। এক বেবিতে করে যাওয়া যাবে না, বেবি বদলাতে হবে। ইমনকে পানি খাওয়ানো দরকার। খুব আশ্চর্যের ব্যাপার যে ইমন তাকে চিনতে পারছে না। ইমন, ইমন। জি? বেশি খারাপ লাগছে? না। চল বাসায় যাই। বাসায় যাব না, আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান। দরজা খুলে দিলেন সুরাইয়া। ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে। সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন, ইমন, তোর কি হয়েছে? তুই এইভাবে তাকাচ্ছিস কেন? ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মার দিকে এবং মাকে চিনতে পারল না। ইমন হাওমাও করে কেঁদে উঠল। সুরাইয়া ইমনকে ধরতে গেলেন। ধরার আগে সে মেঝেতে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে এগোবার চেষ্টা করছে। সুরাইয়া তীক্ষ্ণ এবং তীব্র গলায় বললেন, কি হয়েছে? আমার ইমনের কি হয়েছে? মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজকে তার জীবনের আনন্দময় একটা ঘটনার দিন। তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন। দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেকদিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন? তিনিও কি তার মতো কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন? সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করেছেন, মিতু সেখান থেকে শুরু করছে। মিতু আজ তার ছেলের বউ। এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল, আর তিনি লক্ষ্য করেননি। তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে। কোনো অমঙ্গল আর কোনোদিনই ইমনকে স্পর্শ করতে পারবে না। তার শোবার ঘরে মিতু এবং ইমনের বাসর হচ্ছে। একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন। সুরাইয়া ভয়ে ছিল অস্থির। প্রায় অচেনা একটা ছেলে। তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না। ইমনের বাবা বললেন, সুরাইয়া, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তিনি চমকে উঠে বললেন, না তো, এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে। মিতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারদিকে দেয়াল তুলেছে, একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলেছিলেন। তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না। দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল। ইমনের ক্ষেত্রে তা হবে না। মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না। তিনি যা পারেননি, এই মেয়ে তা পারবে। এই মেয়ে তার মতো না। এই মেয়ে কঠিন মেয়ে। সুরাইয়া আবারও চোখ মুছলেন।
সারা জীবন তিনি অপেক্ষা করেছেন, ইমনের বাবার জন্য অপেক্ষা। মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে, ইমনের বিয়ের রাতে ফিরে আসবে। আজ সেই রহস্যময় রাত। কিন্তু কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না। এলে ভালো হতো, অনেক গল্প করা যেত। এই তুমি তো ছিলে না, হিমনের উপর দিয়ে যে কি বিপদ গেল, ওর কি যেন হয়েছিল, কাউকে চিনতে পারে না, কাউকে না। শুধু যখন মিতু এসে বলল, তুই এরকম করছিস কেন, বলতো আমি কে? ইমন তখন শুধু বলল, মিতু। মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি। আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি, শোনো বৌমা, তুমি ইমনকে তুই তুই করে বলবে না, শুনতে খুব বিশ্রী লাগে। মিতু হেসে বলেছে, আচ্ছা। কিন্তু আমার কি ধারণা জানো, আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে। আচ্ছা বলুক, আমি তো আর শুনছি না। রাত বাড়ছে, সুরাইয়া বসেই আছেন। মাঝখানে একবার মিতু এসে বলল, ফুপু বসে আছো কেন, ঘুমোতে যান। তিনি বলেছেন, যাচ্ছি মা, আমাকে নিয়ে ভেবো না, তোমরা গল্প করো, সারা রাত জেগে মজার করে গল্প করো। মিতু বলল, চা খাবেন ফুপু? ও চা খেতে যাচ্ছে, ওর জন্য চা বানাবো, আপনাকে দেবো এক কাপ? দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে। আচ্ছা ডাকুক, কিচ্ছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কি আশ্চর্য কাণ্ড তাদের! তাদের যখন বাসর হলো, তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইল, তিনি চা বানালেন। তার শাশুড়ির জন্য এক কাপ চা নিয়ে গেলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন। বাসর ঘর থেকে বের হইলা কেন বৌমা? বাসর থেকে বের হওয়ার নিয়ম নেই। তাই তো, মিতু বের হলো কেন? বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্ত নষ্ট করা ঠিক না। সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন। আহ, মেয়েটা ভালো চা বানিয়েছে তো, খেতে ভালো লাগছে। চা খাবার মাঝখানেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। কলিং বেল বেজে উঠল। সুরাইয়ার হাত পা জমে গেল। মানুষটা কি এসেছে, নাকি তিনি ভুল শুনছেন? না, ভুল তো না। এই তো আবারও বেজে উঠল বেল। এই তো আবার। সুরাইয়া ধরা গলায় বললেন, হিমন, হো হিমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই, দরজা খোলার শক্তিও নেই। দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা। কলিং বেল বেজে যাচ্ছে। তিনি হঠাৎ তাকিয়ে আছেন উঠোনের দিকে। শুক্লপক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুক্লপক্ষ ছিল? উঠোনে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বনাশ, ঘণ্টা বেজে যাচ্ছে। কে এসেছে? কে? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা এর অষ্টম পর্ব। অষ্টম পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।